রাজশাহীতে নির্মাণ করা হবে পদ্মা ব্যারেজ। সেই সাথে সাথে এই পদ্মা তীরে রাজশাহীকে ঘিরে নানা ধরনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আজকে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় তিনি তার ভাষণে রাজশাহীকে নিয়ে নানান ধরনের পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। একই সাথে জানিয়েছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ রাজশাহীতে কৃষি ক্ষেত্রে যে ব্যাপক উন্নয়নের যে সম্ভাবনা রয়েছে সেটি নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। কিছুক্ষণ আগে জনসভা শেষ হয়েছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের। সেই জনসভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দিয়েছেন। রাজশাহী নগরবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা, দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে স্থানীয় যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু সেটি জানিয়েছেন। এবং দীর্ঘদিন থেকে তারা বলছিলেন যে রাজশাহী দীর্ঘদিন থেকে অবহেলিত একটি জায়গা, অনেক পিছিয়ে পড়া একটি জায়গা, বিশেষ করে শিল্পায়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। যদিও এটি রাজশাহীর যে শিক্ষানগরী যা রাজশাহীকে বলা হয়, একটি সময় রাজশাহী সিল্ক সিটি নগরী হিসেবে পরিচিত ছিল। সিল্কের যে স্বর্ণালী যে দিন, সেই দিনটি হারিয়ে গেছে। সেই সাথে সাথে এই যে রাজশাহী যে পাড়েই যে পদ্মা নদী, সে পদ্মা নদীর যে সম্ভাবনা, সে পদ্মা নদী কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। যার ফলে বিভিন্ন দিক থেকে রাজশাহী যে সম্ভাবনাময় একটি জায়গা, সেই সম্ভাবনাময় জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে বলে স্থানীয় নেতৃবৃন্দ তারা মনে করছেন। তারা আশা করেছিলেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই জনসভা আসলে সে বার্তাটি তাদের কাছে পৌঁছে দেওয়া, এবং সেটি তারা করেছেন। নানা বক্তব্যের মাধ্যমে রাজশাহীর যে সুবিধাগুলো রয়েছে, সম্ভাবনাগুলো রয়েছে, সেগুলো তার সামনে তুলে ধরেছে। এবং তার পরিপ্রেক্ষিতে তারেক রহমান যে বার্তাটি আজকে রাজশাহীতে দিয়ে গেলেন, সেটি রাজশাহীবাসীর মধ্যে আশার সঞ্চার ঘটিয়েছে। রাজশাহীবাসীকে আশাবাদী করে, শুধু রাজশাহী নয়, রাজশাহী আর পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ সহ এই যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোর মধ্যে মানুষের মধ্যে কিন্তু অনেকটা আশার সঞ্চার ঘটিয়েছে। তার মধ্যে অন্যতম যে প্রতিশ্রুতিটি তিনি আজকে দিয়ে গেছেন সেটি হচ্ছে রাজশাহী যেহেতু পদ্মা নদীর তীর ঘেঁষা একটি শহর, শুধু রাজশাহী শহর নয়, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এটি পদ্মা নদীর সংশ্লিষ্ট একটি এলাকা। এই নদীকে ঘিরে তার নানা ধরনের পরিকল্পনা রয়েছে। এই নদীকে পুনরুজ্জীবিত করতে পারলে, নদীকে পুনঃখনন করা গেলে নদীপথের যে বৈদেশিক আদান প্রদান সেটি যেমন সম্ভব হবে, সেক্ষেত্রে সেই জায়গাতে তিনি এই পদ্মা নদীতে পদ্মা ব্যারেজ নির্মাণের কথা কিন্তু তিনি বলেছেন। তিনি বলেছেন ক্ষমতায় গেলে রাজশাহী এই পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণ করা হবে। পাশাপাশি এই নদীকে ঘিরে যে বাণিজ্যিক যে সম্ভাবনা, সে বাণিজ্যিক সম্ভাবনা যেটি রয়েছে সেটিকে তিনি কিন্তু কাজে লাগাতে চান। এবং সে তার পাশাপাশি তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, যেটি প্রত্যেকটি জনসভাতে তিনি বলে থাকেন যে এই ফ্যামিলি কার্ডের কথা, সেটা কিন্তু আজকেও সে পুনর্ব্যক্ত করেছেন। এবং তিনি যেটি বলেছেন যে প্রত্যেকটি গ্রামে মায়েদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, এবং এর যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো তারা ঠিকমতো পাবেন কিনা, পাবেন কিনা সেটি কিন্তু তিনি নিশ্চিত করতে চান। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নানান ধরনের সুযোগ সুবিধা তিনি দিতে চান, খাদ্য সহযোগিতা, অর্থ সহযোগিতা তিনি দিতে চান। পাশাপাশি মাতৃত্বকালীন যে সুবিধা সেটাও কিন্তু তিনি দিতে চান। সেই সাথে তিনি যে উল্লেখযোগ্য যে বিষয়টি বলেছেন, যেটি এর আগে জনসভাগুলোতেও তিনি বলেছিলেন, যে কৃষি কার্ড যেটি বলা হচ্ছে, সেই কৃষি কার্ডও কিন্তু সেখানে দেওয়া হয়েছে। এবং সেই কৃষি কার্ডের কথা কিন্তু বলা হচ্ছে, সেই কৃষি কার্ডে যে সুবিধাগুলো রয়েছে, বিশেষ করে সার, বীজ, কীটনাশক এবং কৃষি ঋণ, সেই কৃষি কার্ডের মাধ্যমে তিনি দিতে চান। এবং তিনি যেটি বলছেন যে এই অঞ্চলের যে কৃষি প্রধান যে অঞ্চল যেটি রয়েছে, বিশাল বিস্তীর্ণ এলাকা যে বরেন্দ্র যে অঞ্চলটি, সে বরেন্দ্র অঞ্চলের যে কৃষকরা তারা যে শস্য উৎপাদন করে থাকেন, সেই শস্য উৎপাদনের যে ন্যায্য মূল্য তারা কিন্তু সেটি পাচ্ছেন না। যার ফলে তিনি এই কৃষক কার্ডের প্রথা তিনি চালু করতে চান, এবং তার মধ্য দিয়ে সহজ মূল্যে যে সার, বীজ, কীটনাশক এবং কৃষি ঋণ সেটি তিনি এই কৃষক কার্ডের মাধ্যমে তিনি সেটিকে দিতে চান। এবং এর একটি সুবিধা হচ্ছে যে এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার কিনতে পারে। অনেকেই যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তারা কিন্তু এই কৃষক কার্ডের প্রবর্তন হলে এই মধ্যস্বত্বভোগীরা কিন্তু অনেক ক্ষেত্রে তারা যে পরিকল্পিতভাবে যে কৃত্রিম যে সংকট তৈরি করা হয়, বিশেষ করে সার, কীটনাশকের ক্ষেত্রে, বীজের ক্ষেত্রে যে কৃত্রিম সংকট তৈরি করা হয়, সেই সংকট থেকে তারা তৈরি করতে পারবে না। আমরা অনেক সময় দেখেছি যে কৃষকরা অধিক মূল্যে তারা কিন্তু সার কেনেন, এবং সেই অধিক মূল্যে সার কেনার কারণে
যে অধিক মূল্যে তারা সার কেনেন। তার অন্যতম একটা কারণ হচ্ছে যে সিন্ডিকেটের ব্যবসা। এই সিন্ডিকেটটি হচ্ছে তারা কৃত্রিমভাবে সার মজুত করে রেখে বাজারে একটি কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং তারপর পরে কৃষকদের কাছ থেকে অধিক মূল্যে এই সারগুলো তারা বিক্রি করে থাকেন। সেই জায়গা থেকে কৃষকরা যখন অধিক মূল্যে সারগুলো কেনে, তাদের উৎপাদন যে খরচ, সেই উৎপাদন খরচটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। সেই জায়গা থেকে এই কৃষক কার্ডের মাধ্যমে সেই জায়গাটা তিনি নিরসন করতে চান। পাশাপাশি একটি উল্লেখযোগ্য বিষয় তিনি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে এই কৃষক কার্ডের পরেই 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ, সেই কৃষি ঋণ কিন্তু 10,000 টাকা পর্যন্ত তিনি মওকুফ করার ঘোষণা দিয়েছেন। তারা যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে কৃষকদের যে সর্বনিম্ন 10,000 টাকা পর্যন্ত যে কৃষি লোন যেটি রয়েছে সেটি তিনি মওকুফ করতে চান। কৃষকদের নিয়ে যে পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি মঞ্চে বক্তব্য দেওয়ার সময় কিন্তু একটি কথা বলেছেন যে তিনি আজকে এই জনসভাতে তিনি কোনো সমালোচনা করতে আসেন নাই, তিনি তার পরিকল্পনার কথা জানাতে এসেছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর সহ নওগাঁর একটি অংশ, বিশেষ করে বিস্তীর্ণ বরেন্দ্র যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চল নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি অনুধাবন করেছেন যে রাজশাহীতে যেহেতু শিল্পায়ন হয়নি, কর্মক্ষেত্র যেহেতু তৈরি হয় নাই, সেই জায়গাতে তিনি কর্মক্ষেত্র তৈরি করতে চান, বিশেষ করে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল তিনি গড়ে তুলতে চান এবং সেই জায়গাতে তিনি যে বন্ধ যে রুগ্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে তিনি পুনরুজ্জীবিত করতে চান। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প যেটি রয়েছে। তিনি বলছেন যে এটি অত্যন্ত রুগ্ন অবস্থার মধ্যে রয়েছে, যেটি একটি সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এটি চালু করা হয়েছিল। এই প্রকল্পটি যিনি মরহুম বেগম খালেদা জিয়া যে তিনবারের প্রধানমন্ত্রী, তিনি এটিকে একটি অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন, কিন্তু পরবর্তী সময় এটি মুখ থুবড়ে পড়েছে বলে তিনি দাবি করেছেন। এবং তিনি বলছেন যে এই বরেন্দ্র উন্নয়ন প্রকল্পকে তিনি আরও পুনরুজ্জীবিত করতে চান এবং এটিকে আরও ব্যাপকভাবে সম্প্রসারিত করে কৃষকদের মাঝে যাতে কৃষক বান্ধব একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে সে ব্যাপারে তিনি কার্যকর ভূমিকা পালন করে নেবেন। পাশাপাশি অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে, বিশেষ করে রাজশাহী, আপনারা নিশ্চয়ই জানেন যে রাজশাহীতে ভারী শিল্প বলতে তেমন কোনো শিল্প নেই। একটি চিনিকল একটি শিল্প রয়েছে, পাশাপাশি জুট মিল রয়েছে। যে চিনিকলটিও একটা রুগ্ন অবস্থা, একদম মৃতপ্রায় বলা যেতে পারে উত্তরবঙ্গের এই রাজশাহী চিনিকলটি। অন্যদিকে যে পাট শিল্পের যে একটি বিপর্যয় রাজশাহীতে ঘটেছে, তার মধ্যে রাজশাহীর যে জুট মিলগুলো ছিল সেই রাজশাহী জুট মিলগুলো কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। সেই জায়গাতে তিনি সেগুলোকে পুনরুজ্জীবিত করতে চান এবং এটি কর্মের ক্ষেত্র তিনি এখানে তৈরি করতে চান, যাতে করে রাজশাহীতে যে বেকারত্বের হার তুলনামূলকভাবে বাড়ছে সেটি কিন্তু তিনি নিরসন করার পরিকল্পনা তিনি করছেন। পাশাপাশি তিনি যারা এই জনসভায় যারা এসেছিলেন তাদেরকে তিনি এই যে বার্তাটি, সেই বার্তাটি জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং জনগণের মাঝে তুলে দেওয়ার জন্য তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং তিনি যেটি বলছেন যে এই জনসভা থেকে যে বার্তাটা তিনি দিচ্ছেন সেটি যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনকে ঘিরে যারা ক্যাম্পেইন করছে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর এই তিনটি জেলার প্রায় 13 জন প্রার্থী রয়েছেন। বিশেষ করে রাজশাহী 6 জন, নাটোরে 4 জন এবং চাঁপাইনবাবগঞ্জে 3 জন। এই 13 জন প্রার্থীকে তিনি পরিচয় করে দিয়েছেন, তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন, ধানের শীষ তুলে দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এই বার্তাগুলো নির্বাচন ক্যাম্পেইনের সময় সাধারণ মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে জিনিসগুলো তুলে ধরা, এর সুফলগুলো তুলে ধরার আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। শেষ পর্যন্ত এই জনসভা, যে বিশাল এই জনসভা থেকে যে প্রত্যাশা মানুষ করেছিল, বিশেষ করে রাজশাহী সহ আশেপাশের জেলাগুলোতে, সেই প্রত্যাশাটি অনেক অংশেই পূরণ হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। এবং এই জনসভা শেষে তিনি কিন্তু নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজকে বিকেলেই নওগাঁয় একটি জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল তারেক রহমানের জনসভার সর্বশেষ খবর।